হঠাৎ করেই ভাবতে বসি, মুষলধারে বৃষ্টি হবে, শুকিয়ে যাওয়া আমার শহর আবার বসে ভেজবে কবে। শরীর বেয়ে অপমানের অজর ধারার নামবে কবে। শুকিয়ে যাওয়ার রক্ত দাগ রক্ত ফোটায় ভিজবে কবে। একই ছাদের তলায় এসে ধনী গরিব কাঁপবে কবে। সারা শহর জুড়ে তখন প্রচণ্ড এক বৃষ্টি হবে। মুষড়ে পড়া বিপ্লবীরা আধার রাতেও স্বপ্ন পাবে। বৃষ্টির তোড়ে জেলের গারদ আবার আবার ভাঙবে কবে। দর্শক, আমরা প্রত্যাশা রাখছি এমনই এক বৃষ্টি হবে, সকল গ্লানি মুছে যাবে, প্রকৃতিও সতেজ হবে। পড়ছিলাম প্রদীপ বালার কবিতা আমার শহর যে বৃষ্টির অপেক্ষায় বসে। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বুধবার 14 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ এবং 27 মে 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, শুরুতেই আমরা বলছিলাম বৃষ্টি নিয়ে একটি কবিতা পড়ছিলাম। আজ 28 মে এবং আজকে সকাল থেকেই কিন্তু রাজধানী ঢাকাতে আকাশ ভীষণ মেঘাচ্ছন্ন এবং অন্যান্য অঞ্চলগুলোতেও সকাল থেকে বৃষ্টিও হচ্ছে, আমরা খবর পেয়েছি। আজ সারাদিনটি কেমন কাটবে সেই পূর্বাভাসটি আমরা জানবো। দেখব গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 35.7 এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 35 এবং সর্বনিম্ন 25.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 35.2 এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 38.4 এবং সর্বনিম্ন 23.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 35.6 এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 34.5 এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 35 এবং সর্বনিম্ন 26.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা খেপুপাড়ায় 20.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সিলেটে 38.4 ডিগ্রি সেলসিয়াস। আজ ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম। আজকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সৃষ্টি হয়েছে ঝোড়ো হাওয়ার শঙ্কা। উপকূলের খোঁজ খবর নিয়ে আসবো। বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু জাফর সালে। সালে, শুভ সকাল। কেমন দেখছেন বরগুনার আবহাওয়া পরিস্থিতি? সেই সাথে সাথে বাঁধগুলোর কি অবস্থা, আমাদের বিস্তারিত জানাবেন। সারিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে গতকালকে কিন্তু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল বরগুনার উপকূলে, কিন্তু আজকে ভোর রাত থেকে কিন্তু মাঝারি ধরনের কখনো ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং সে বৃষ্টি এখনও চলমান রয়েছে। তো যেটি হচ্ছে যে আবহাওয়া অফিস আগে যে পূর্বাভাস দিয়েছিল যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যার কারণে আসলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আসলে ভোর রাত থেকে সে বৃষ্টিপাত আসলে শুরু হয়েছে এবং সেটি কিন্তু এখনও চলছে। তো আর আপনি যে বিষয়টি আসলে জানতে চেয়েছিলেন যে বেড়িবাঁধের যে অবস্থা বা যে বিষয়টি, আসলে আমি যদি আপনাকে বলি যে বরগুনা আর একটি পায়রা, বিষখালী, বলেশ্বর 3টি নদী বেষ্টিত এবং বঙ্গোপসাগর তীরবর্তী একটি জেলা, যেখানে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। তো আসলে প্রতি বছরই যে দুর্যোগ বা বন্যা যেগুলো হয়ে থাকে, আসলে এই বেড়িবাঁধগুলো কিন্তু এই বন্যা বা জলোচ্ছ্বাসে কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, যার আসলে সামান্য কিছু যেটি মেরামত হয় আসলে, আর যেগুলো আসলে মেরামত হয় সেগুলোও কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে উপকূলবাসী যে কাঙ্ক্ষিত মেরামত বা টেকসই বাঁধ যেটাকে বলা হয়, আসলে সেই ধরনের মেরামত কিন্তু আসলে খুবই কম। সর্বশেষ আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি যে বিষয়টি, তারা যে বিষয়টি জানিয়েছেন যে কিন্তু বরগুনার এখন
এই মুহূর্তে যে বিষয়গুলো রয়েছে, যদি কোথাও কোনো জলোচ্ছ্বাস বা কোনো ঘূর্ণিঝড়ের সংকেতে বা কোনো জলোচ্ছ্বাসের কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে কিন্তু যে বেশ কিছু পয়েন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। সদর উপজেলার মোল্লারহরা, নলটোনা, পালের বালিয়াতলী, তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া এবং পাথরঘাটা উপজেলার কাকচিরা বা কালমেঘা, পদ্মা, রোহিতা সহ বেশ কিছু পয়েন্ট ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ড যে বিষয়টি জানিয়েছে যে অর্থাৎ 6 থেকে 7টি পয়েন্টে প্রায় 2 কিলোমিটার বেড়ে বা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। এর বাইরেও কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেড়ে বা আসলে আংশিক ঝুঁকিপূর্ণ রয়েছে। তো যে বিষয়টি হচ্ছে যে আসলে কখনো যদি যে অর্থাৎ এই ঘূর্ণিঝড় বা বন্যার সংকেত আসে, তখন কিন্তু উপকূলের যে মানুষের বেড়েবাদের বাইরের যে মানুষগুলো, সেগুলো কিন্তু আসলে আতঙ্ক বিরাজ করে। যে কারণ হচ্ছে যে আসলে বন্যা বা ঘূর্ণিঝড় কতটা বাতাসের গতিবেগ থাকবে কি থাকবে না, তার চেয়ে যেটি হচ্ছে যে আমরা বিগত দিনে যে বিষয়গুলো দেখেছি, যখনই কোনো ঘূর্ণিঝড়ের সংকেত বা কখনই ঘূর্ণিঝড় হয়েছে, সেখানে বাতাসের গতিবেগ যাই হোক না কেন, জলোচ্ছ্বাস কিন্তু আসলে বরগুনার উপকূলে সবসময় হয়েছে এবং সেই জলোচ্ছ্বাসই কিন্তু আসলে মানুষের ফসল সহ বসত বাড়ি এবং ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সংখ্যাটি আসলে উপকূলবাসীর। তো এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। সারিকা, সালে ধন্যবাদ আপনাকে। দর্শক, বরগুনার খোঁজ খবর নিচ্ছিলাম ভোররাত থেকে। সেখানে বৃষ্টি হচ্ছে এবং আজ সারাদিন কিন্তু সেখানে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেসব অঞ্চলে আজ সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অবশ্যই আপনারা ঘরের বাইরে বেরোলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বেরোবেন। দর্শক, আমরা একটু পত্রিকায় চলে যাব, ছোট্ট করে দেখে নেব আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। শুরু করছি তবে সমকালের শিরোনামগুলো দিয়ে। পুরনো প্রযুক্তির গ্যাস মিটার গুছিয়ে দিচ্ছে জাপান। গ্যাস মিটার গুছিয়ে দিচ্ছে জাপান। কঠিন শর্তে ঋণ, 8 লাখ মিটারে খরচ 900 কোটি টাকা। জাপানের ঋণ ও মিটার কোনোটিরই যৌক্তিকতা দেখছে না বিতরণ প্রতিষ্ঠানগুলো। পুরনো প্রযুক্তি কিনতে বদলাতে হবে স্মার্ট মিটার কেনার নীতিমালা। সেনাবাহিনীর জালে অপরাধ জগতের গুরু শিষ্য। সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তার আরাফাত, সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও শরীফ। মঙ্গলবার সকালে কুষ্টিয়া অভিযান চালিয়ে সুব্রত ও মাসুদকে গ্রেপ্তার করা হয়, পরে অন্য দুজনকে। 2001 সালে 23 তারকা সন্ত্রাসীর তালিকা করেছিল বিএনপি জামায়াত জোট সরকার। পরে তারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পায়। এই তকমা কাজে লাগিয়ে বছরের পর বছর চাঁদাবাজি করার অভিযোগ আছে এদের অনেকের বিরুদ্ধে। 5টি পিস্তল, 53 রাউন্ড গুলি ও স্যাটেলাইট ফোন জব্দ। আবারও দ্রুত নির্বাচনের রোডম্যাপ চাইল বিএনপি। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি আবারও জানিয়েছে বিএনপি। নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা দেয়া না হলে সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেছে দলটি। রায় বাতিল, খালাস পেলেন জামায়াত নেতা আজহার। মানবতা বিরোধী অপরাধ। 71-এর মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দর্শক, সমকালের প্রধান প্রধান শিরোনামগুলোতে আমরা চোখ বুলিয়ে নিচ্ছিলাম। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোর প্রথম পাতাতে। নির্বাচনের সময়সীমা জুন কেন, সন্দেহ বিএনপির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের রোডম্যাপ না আসায় হতাশ বিএনপি। বিএনপি মনে করে বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে। বিএনপির 3 সংগঠনের উদ্যোগে ঢাকায় আজ তারুণ্যের সমাবেশ। বেড়েছে মাথাপিছু আয়, কমেছে জিডিপি প্রবৃদ্ধি। বিবিএস এর সাময়িক হিসাব, চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি 4% নিচে নেমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সামরিক হিসেবে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার 3.97%। সরকারি চাকরি অধ্যাদেশ, কর্মচারীদের সঙ্গে আলোচনা, স্থগিত আজকের কর্মসূচি। তৎপর শীর্ষ সন্ত্রাসীরা, আধিপত্য বিস্তারে খুনোখুনি, রাজধানীর অপরাধ জগৎ, একটি শিরোনাম এখানে করা হয়েছে। প্রথম আলোর শিরোনামগুলো তো দেখে নিচ্ছিলাম, প্রথম আলোর পরে আমরা চলে যাব দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোতেও। সচিবালয়ের ভেতর বাইরে বিক্ষোভ, কর্মচারীদের কর্মসূচি একদিনের জন্য স্থগিত। 44 আমলার অপসারণের 7 দিনের আলটিমেটাম
জুলাই মঞ্চ ও বিপ্লবী ছাত্র আন্দোলনের। বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির। ভয়ঙ্কর জুলুমের শিকার হয়েছিলেন জামায়াত ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন, বিনা শর্তে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, দল হিসেবে দাবি করি না আমরা ভুলের ঊর্ধ্বে। প্রতিটি কর্মী বা দলের কারণে যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সবার কাছে বিনা শর্তে মাফ চাই। সরকারের উচিত হবে রিভিউ বোর্ড গঠন করে অতীতের রায়গুলোকে পুনর্বিবেচনা করা, বলেছেন শিশির মনির। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ প্রকাশ করেছে বিএনপি। প্রত্যেকটি পত্রিকাতে এই শিরোনামটি দেখছিলাম। রাজধানীতে দিনে দুপুরে গুলি করে ব্যবসায়ীর 22 লাখ টাকা ছিনতাই। রাজধানীর মিরপুরে দিনে দুপুরে গুলি করে এক ব্যবসায়ীর কাছ থেকে 22 লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবিতে যুক্তরাজ্যে 8 শতাধিক বিচারক আইনজীবীর চিঠি। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যুদ্ধাপরাধ ও গণহত্যার আশঙ্কায় ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে যুক্তরাজ্যের 8 শতাধিক বিচারক, আইনজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এবারে আমরা চলে যাব যুগান্তরে। তদন্ত চলছে 7 দেশে হাসিনা পরিবারের 1,21,000 কোটি টাকার দুর্নীতি। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজুকের 6টি প্লট দখল। সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের দুর্নীতি। রূপপুর পারমাণবিক প্রকল্পে 483 কোটি 84 লাখ টাকার ডলার বা প্রায় 60,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অবরুদ্ধ সচিবালয় বিক্ষোভ, অচল প্রশাসন। ভূমি সচিবের নেতৃত্বে গঠিত কমিটির সঙ্গে কর্মচারী নেতাদের বৈঠক। এটি মাঝার খালাস, যে কোনো মুহূর্তে মুক্তি। অবসান হচ্ছে 13 বছরের বন্দি জীবন। আপিল বিভাগের রায়। মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সম্পর্কিত প্রমাণ সঠিকভাবে মূল্যায়ন করতে আগের ব্যর্থতা স্বীকার করেছে আদালত। কেমন বাজেট চাই অনুষ্ঠানে ডক্টর দেবপ্রিয়। সরকার বদল হলেও প্রক্রিয়া তো বদল হলো না। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান সরকারের সময় এতগুলো সংস্কারের কর্মসূচি হয়েছে, এতে সংস্কারের পথরেখা চান, নির্বাচনের পথরেখা চায়, বিচারের পথরেখা চায়। দর্শক, যুগান্তরের শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম। সবশেষে আমরা চলে যাব কালের কণ্ঠের শিরোনামগুলোতে। জমি বেচে টাকা পাচারের হিড়িক। তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী, এমপি, আমলারাও। পলাতক আওয়ামী লীগ নেতারা জমি জমা বিক্রি করে দিচ্ছেন। অনেকের বউ, শাশুড়ি, শ্যালক শ্যালিকাদের নামেও প্লট। গাজীপুরে ডিবির মনিরুলের 9 বিঘা জমি বিক্রি। 10 মাসে 27,000 সন্দেহজনক লেনদেন, পাচার 20 বিলিয়ন ডলার। শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে সন্দেহভাজন লেনদেনের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। দর্শক, কালের কণ্ঠের শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম। সবশেষে এই ছিল আজকের দিনের সব প্রধান শিরোনামগুলো। দর্শক, আর কয়েকদিন পরে ঈদ, ঘরে ফিরতে শুরু করবে সকলেই। সড়ক ও নৌপথের খোঁজ খবর নিব। আমরা চলে যাব রাজবাড়িতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন বিশ্বাস, শুভ সকাল। ঈদের তো আর বেশি দিন বাকি নেই, কেমন দেখছেন যান চলাচল, ভিড়ভাড়টা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। ঘাটের কি অবস্থা, সব মিলিয়ে বিস্তারিত জানতে চাই। সারিকা, এই যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুট, মূলত ঈদের আগে পরে এখানে কিন্তু যাত্রী এবং যানবাহনের ব্যাপক একটা চাপ পড়ে এবং সেই চাপ কিন্তু এখনো পড়তে শুরু করেনি। তবে তার আগেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিআইডব্লিউটিসিটিএ এবং ঘাট সংশ্লিষ্ট সবাই মিলে একটি সমন্বিত সভা করেছে এবং সেই সভার মাধ্যমে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। যে উদ্দেশ্য হলো, যারা ঈদে ঘরে ফিরবে বা ঈদের পরে কর্মস্থলে ফিরবে, তাদের জন্য দৌলতদিয়া ঘাট বা সড়কে কোনো ধরনের দুর্ভোগ পোহাতে না হয়। এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে এই ঈদের আগে পরে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ছোট বড় মিলিয়ে 17টি ফেরি চলাচল করবে এবং 20টি লঞ্চ চলাচল করবে। এছাড়া এই অঞ্চল থেকে যে গরুর ট্রাকগুলো রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে যাবে, এই দৌলতদিয়া ঘাট পার হয়ে, তার জন্য একটি বিশেষ
ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে যে বিশেষ ব্যবস্থায় এই গরুর ট্রাকগুলো যাতে দৌলতদিয়া ঘাটের কোথাও অপেক্ষা না করে সরাসরি ফেরিতে উঠতে পারে সেই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। এছাড়াও ঈদের 3 দিন আগে এবং 3 দিন পরে এবং এই দৌলতদিয়া ঘাট দিয়ে কোনো এই পণ্য বোঝাই ট্রাক পারাপারে কিন্তু নিষেধাজ্ঞা আনা হয়েছে, যাতে শুধুমাত্র যাত্রীবাহী বাস এবং এই গরুর ট্রাকগুলো অগ্রাধিকার দিয়ে পারাপার করা যায়। এছাড়াও আমরা দেখছি ঘাটের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর উদ্যোগে এখানে সমন্বিত টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে ঘরে ফেরা মানুষ কোনো ধরনের নিরাপত্তাহীনতায় না ভোগে দৌলতদিয়া ঘাটে এসে। এর বাইরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ঈদের আগে যে যাত্রীদের কাছ থেকে একটি বাড়তি ভাড়া নেওয়া হয় এবং ঈদ শেষে যখন কর্মস্থলে ফিরবে তখনও দেখা যায় যে পরিবহন সংশ্লিষ্টরা বাড়তি ভাড়া আদায় করে যাত্রীদের কাছ থেকে। সেটি ঠেকানোর জন্য প্রশাসনের পক্ষ থেকে দৌলতদিয়া ঘাট সহ বিভিন্ন পয়েন্টে তারা বলেছে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে একটি টিম থাকবে। যদি বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ তারা পেয়ে থাকে, সংশ্লিষ্ট পরিবহন বা যারা নিবে তাদের বিরুদ্ধে কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মূলত এই সমন্বিত উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন হয় তাহলে করা হচ্ছে যে এই দৌলতদিয়া ঘাটে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই মানুষ ঘরে ফিরতে পারবে। সারিকা। সুমন বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। আমরা প্রত্যাশা রাখছি ঈদযাত্রা নির্বিঘ্ন হবে, সবাই নিরাপদে পৌঁছাবে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুমন বিশ্বাস। সময় হলো সকাল 24-এর ছোট্ট একটা বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক, 28 মে দিনটি হয়তো আপনাদের কিংবা হয়তো আপনাদের কোনো প্রিয়জনের জন্মদিন। আজ যাদের জন্মদিন তাদেরকে সকাল 24 পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি সুন্দর কাটুক, রঙিন কাটুক, এই প্রত্যাশা করছি। দর্শক, আপনাদের পাশাপাশি আজকের এই দিনটিতে কোন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিন আমরা এক নজরে জানবো, তাদের শুভেচ্ছা জানাবো, সেই সাথে সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা জেনে নেব। 1908 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ লেখক ও সাংবাদিক ইয়ান ফ্লেমিং। ব্রিটিশ কাল্পনিক গোয়েন্দা চরিত্র জেমস বন্ড চরিত্রটি সৃষ্টির জন্য বিখ্যাত ছিলেন ফ্লেমিং। জেমস বন্ডের ওপর মোট 12টি উপন্যাস লেখেন তিনি। 2008 সালে টাইমস পত্রিকা অনুসারে ফ্লেমিং 1945 সালের পর সেরা 50 ব্রিটিশ লেখকদের একজন। 1923 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় অভিনেতা ও প্রযোজক নন্দমুরি তারক রামারাও। তাকে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে গণ্য করা হয়। তিনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এনটিআর রাজুপেড়া ও লাভকুসা চলচ্চিত্রে তার অবদানের জন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কার অর্জন করেন। 1930 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী ডক্টর ফ্রাঙ্ক ড্রেক। তিনি একটি বিখ্যাত সূত্র প্রতিপাদন করেন যা ড্রেকের সূত্র নামে খ্যাত, কিন্তু সবসময় তার চিন্তা ছিল বহির্জাগতিক প্রাণী নিয়ে। তিনি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে যোগ দেন। 1931 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেত্রী ক্যারেল বেকার। 1956 সালে টেনেসি উইলিয়ামসের বেবি ডল চলচ্চিত্রে তার সিনেমায় অভিষেক। এই চলচ্চিত্রে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা পুরস্কারে মনোনীত হন। 1968 সালের এই দিনে জন্মগ্রহণ করেন অস্ট্রেলিয়ান গায়িকা এবং অভিনেত্রী কাইলি অ্যান মিনোগ। সঙ্গীত এবং ফ্যাশনে নিজেকে নতুনভাবে উদ্ভাবনের জন্য তাকে ইউরোপীয় প্রেস দ্বারা পপ রাজকুমারী এবং একটি স্টাইল আইকন হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি একটি গ্র্যামি পুরস্কার এবং 3টি ব্রিট পুরস্কার অর্জন করেন। দর্শক, কত কিছুই তো জানলাম। চলছে মধুমাস, জ্যৈষ্ঠ মাস, লিচুতে বাজার একেবারে সয়লাভ। আমরা একটু লিচুর খবরে নিয়ে আসবো। আমরা চলে যাব পাবনাতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, শুভ সকাল। আপনি দাঁড়িয়ে আছেন একটি লিচুরি হাটে, মনে হচ্ছে। কেমন দেখছেন এবার লিচুর উৎপাদন পাবনাতে? আমরা তো পাবনা, দিনাজপুর লিচুই সব থেকে বেশি পাই। এবারে কেমন উৎপাদন হয়েছে, দাম কেমন পাওয়া যাচ্ছে, বাজারে কি কি জাতের লিচু রয়েছে?
সারিকা আসলে পাবনার যে লিচু আসলে ঈশ্বরদী, বিশেষ করে ঈশ্বরদী উপজেলার যে লিচুটি, এটি আসলে সারা দেশেই কিন্তু পরিচিত এবং লিচুর রাজধানীও কিন্তু বলা হয় এই পাবনার ঈশ্বরদীকে। আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাট, অর্থাৎ এই আওতাপাড়া হাটটিও কিন্তু লিচুর পাইকারি কেনা বিক্রির জন্য কিন্তু সারা দেশেই বিখ্যাত এবং এখানকার লিচুই কিন্তু চলে যায় রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায়। আমরা এসেছি সেই লিচুর হাট থেকে আসলে এবছরের যে লিচুর আবাদ সেইটি দেখাবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে পাইকারি লিচু কেনা বেচার জন্য প্রচুর ক্রেতা এবং বিক্রেতা তারা হাটে এসেছেন এবং তারা লিচু এখান থেকে তাদের পছন্দ মতো লিচু তারা কিন্তু কিনছেন। আমরা দেখতে পাচ্ছি যে চাষিরা কিন্তু তাদের ঝুড়ি ভর্তি করে বাগান থেকে লিচু নিয়ে এসেছেন এই হাটে বিক্রি করার জন্য এবং এখানে বর্তমানে পাওয়া যাচ্ছে দেশি জাতের লিচু, পাশাপাশি রয়েছে বোম্বাই এবং চায়না জাতের লিচু এবং এখানে বিক্রি হচ্ছে। সকাল সেই ভোর কাকডাকা ভোর থেকেই এই হাটে লিচু কেনা বেচা হয়। বর্তমানে যদি বাজার দর টিকটুক বলি যে লিচুর প্রকার ভেদে বা মান ভেদে ৩,০০০ থেকে ৪,৫০০ ৫,০০০ টাকা হাজার, অর্থাৎ প্রতি হাজার লিচু কিন্তু বিক্রি হয়। অর্থাৎ এই লিচু বিক্রির হারটা হচ্ছে হাজারে বিক্রি, প্রতি হাজার লিচু ৪,৫০০ ৪,০০০ থেকে কিন্তু মান ভেদে বিক্রি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক পাইকাররা এসেছেন বিভিন্ন এলাকা থেকে, তারা দাম দর করে কিন্তু এখান থেকে লিচু কিনে নিয়ে যাচ্ছেন এবং অনেকেই এসেছেন তাদের আত্মীয় বাড়িতে লিচু দেওয়ার জন্য। প্রতি বছরই তারা এই অঞ্চলের মানুষ তারা কিন্তু আত্মীয় বাড়িতে কিন্তু এখানকার লিচুই পাঠায় এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই বছর কিন্তু লিচুর কিন্তু ফলন কিন্তু বেশ কমেছে, কারণ আমরা গত বছরে যেটি দেখেছি যে মুকুল কিন্তু খুব একটি আসেনি এবং এবছর লিচুর ফলন কিন্তু বেশ বিপর্যয় হয়েছে, যে কারণে এই যে লিচুর বাজারের ঊর্ধ্বগতি এটির অন্যতম কারণ কিন্তু এবছর লিচুর কিন্তু বেশ ফলন কিন্তু বেশ কম হয়েছে। অর্থাৎ বলা যায় যে 3 ভাগের 1 ভাগ লিচু এসেছে এবছর এবং 3 ভাগ গাছেই কিন্তু লিচু আসেনি, যে কারণে এবছর লিচুর যে ফলন সেটি কিন্তু অনেক কম এবং বাজারে চাহিদা বেশি, সেই তুলনায় দামও কিন্তু বেড়েছে। তো এই হচ্ছে পাবনা থেকে লিচুর বাজারের সর্বশেষ অবস্থা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা পাবনার লিচু বাজারের খবর জানছিলাম। এবার চলে যাব অন্য প্রসঙ্গে। তীব্র দাবদাহে কদর বেড়েছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী শীতলপাটির, ফলে বেড়েছে কারিগরদের ব্যস্ততাও। যদিও সাময়িক চাহিদা বৃদ্ধিতে খুব একটা আশার আলো দেখছেন না তারা। আমরা বিস্তারিত জানবো একটি প্রতিবেদনের মাধ্যমে। নারীর হাতে নিপুণ বুননে তৈরি হচ্ছে শীতলপাটি, যাতে ব্যবহার করা হচ্ছে মুর্তা গাছের বেতি। মুন্সিগঞ্জের টঙ্গিপাড়া উপজেলার আবদুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের দৃশ্য এটি। কারিগররা জানান, মুর্দা গাছের বেদি প্রক্রিয়াকরণের পর তা দিয়েই এসব বাহারি ডিজাইনের শীতলপাটি বানান তারা। পরে এক একটি পাটি বিক্রি হয় ৩,০০০ টাকা পর্যন্ত। যদিও আধুনিক প্রযুক্তিতে তৈরির প্লাস্টিকের পাটি দৌরাত্বের কাছে অসহায় তারা। জীবন জীবিকার টানাপোড়েনের পেশা বদল করছেন অনেকেই। এখানে পরে আমরা ১০০-র উপরে পাটিকর পরিবার আছি, কিন্তু এখন ২০টা ফ্যামিলিও পাবেন না যারা পাটির কাজের সাথে জড়িত। প্লাস্টিক বাইকেরা, ওই যে মাদুলগিনি বাইকেরা আমাদের মাইক দিয়ে হালাইছে। সম্প্রতি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আবারও বেড়েছে শীতল পাটির কদর। দেশের নানা প্রান্ত থেকে আসছে পাটি কেনার চাহিদা, তাই বেড়েছে কারিগরদের ব্যস্ততাও। ৫০০-৬০০ টাকা মূল্যায় খরচ হইলো ৯৫০-৯০০ টাকা পত্তা। এই পাটি যখন জিজ্ঞান কি অবস্থা, আমাকে মরণ ছাড়া কোনো অবস্থাই নেই। কাজ অনুযায়ী কিন্তু শ্রমিকরা টাকা পাইতেছে না, কিন্তু অনেক কষ্ট, এই কাজ করতে অনেক কষ্ট হয়, যে সিলেট থেকে বেতি করে আনে অনেক কষ্ট হয়। শীতলপাটির ঐতিহ্য টিকিয়ে রাখতে উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের। শীতলপাটি শিল্পকে ধরে রাখার জন্য আমাদের ডিসিকের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে আমরা উন্নত প্রশিক্ষণ, উন্নত ডিজাইন প্রদান এবং তাদেরকে যাদের ঋণ প্রয়োজন ঋণ ফ্যাসিলিটি প্রদান এবং যাদের বাজারজাত করার জন্য আমরা মেলায় ফ্রি স্টলের ব্যবস্থা করতে পারি। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী এই শিল্পকে বাঁচিয়ে রাখতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, ঐতিহ্যবাহী শীতলপাটি নিয়ে একটি প্রতিবেদন দেখতে দেখতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24-এর সাথেই থাকুন। সবাইকে আরও একবার জানাই শুভ সকাল।